আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ, নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না। সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা? আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার দ্বারা সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে। এরা ভোটে আসতে পারবে না। যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে, অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে, এই দল এবং এই ব্যক্তি কোনো অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন, ডাকাত, বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। আবার আন্দোলন করতে হবে, গোল টেবিল বৈঠক করতে হবে। আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে। আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে। এই সংস্কৃতি চলবে কেন? দেখেন 71-এর পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে, যারা প্রহসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে, ওদেরকে বিচার করা উচিত, ওদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং চরমভাবে যে শাস্তি দেওয়া হয়। আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে, জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো, যদি বিচার করতে না পারি, ঝাড়ু ঝুলাইয়া রাখবো, যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিগর হলে প্রথম নুরুল হুদা কমিশন। এদেরকে ঝাঁটা মারেন, এদেরকে বিচার করেন, সমস্ত চেহারা উন্মোচন করেন। এই কোট টাইয়ের মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন। এগুলো চোর, এগুলো ডাকাত, এগুলো বদমাশ, এগুলো খুনি, এগুলো ধর্ষক, এগুলো মদখোর, এগুলো চরিত্রের অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা। এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে, এদের বিচারের আওতায় আনতে হবে, এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুর্নীতিবাজ নয়, শুধু দল করার কারণে, সে আওয়ামী লীগ করুক না কেন, যে দলই করুক না কেন, যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয়, অত্যাচার বিচার না করা হয়। আপনি পানি পান করবেন, শুধু কি পানি দেখবেন না পাত্রও দেখবেন? যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত, তাহলে আপনি কি স্বচ্ছ পানি বার করতে পারবেন? পানিরও প্রয়োজন, পাত্রেরও প্রয়োজন। আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন, তাদের চরিত্রটা কি? এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই, গতদিন তাদের চরিত্র কি ছিল, আজকে তাদের চরিত্র কি? আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায়, সেই দেশটা কোথায়? যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয়, সেটা দেশটা কোথায়? আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না, শুধু গবেষণা হয়। প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা। যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন, তাহলে অবস্থাটা কেমন হবে? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর, ক্ষমতায় আছে এ, সে কি করবে?
হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? আবারও আন্দোলন, আবারও রক্তপাত, আবারও সংগ্রাম, আবারও অবরোধ। কতদিন করব? এর কারণটা কি? আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না। ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো, এর চেয়ে খারাপ কথা একটাও বলতো না। এখানে যে কথাগুলো নিয়ে আসছি এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো। আচ্ছা, কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো, সেখানে এরকম সুন্দর সুন্দর কথা আসতো। দেখেন, গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি, গণতন্ত্র রক্ষা করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এরকম বক্তব্য হয়তো বা অনেকের মুখে আমরা শুনিনি। একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয়, ভালো কথা বলতে পারে। কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায়? আমাদের দেশে বড় সমস্যাটা কি? এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ। নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা। আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি ও আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে না? এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায়। তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি, আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন 92% মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা, আইন রচনা করার চেষ্টা করি। যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার, এটা কি মুসলমানরা মানে? আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম, আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয়, চাপিয়ে দেওয়া না হয়। আজকে কোন খাতের কথা বলবেন, কোন সেকশনের কথা বলবেন, সব জায়গায় তো দুর্নীতি। সবাই তো দুর্নীতিবাজ। শিক্ষকরা দুর্নীতিবাজ, বিচারকরা দুর্নীতিবাজ, প্রশাসকরা দুর্নীতিবাজ, অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ। আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো? ঔষধটা দিবেন কোন জায়গায়? আজকে আমাদের গভর্নর, বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে? আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছে, আর এক ব্যাংকে দিছে, সেখান থেকে 500 কোটি টাকা ঋণ নিয়েছে। মানি গেম সরকারের সামনে, সবাই দেখছে, কেউ কিছু বলে নাই। কোন সাংবাদিক বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। সবাই ক্ষমতার পাগল, নীতি আদর্শ পাগল কেউ না।